নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিষয়ে আপনার কাছে জানতে চাই। যেটি অনেকেই লক্ষ্য করছেন বা অনেকেরই যেটি পর্যবেক্ষণ সেটি হচ্ছে যে লন্ডন থেকে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার পরে নির্বাচনী প্রচারণায় তিনি যে অংশ নিয়েছেন, তার বিভিন্ন সময়ের যে বক্তব্য, তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা, এবং অনেকটাই আগের তুলনায় সংযত হয়ে কথা বলার যে প্রবণতা, সেটি কিন্তু অনেকের মধ্যে আশা জাগিয়েছে। এখন সমস্যার যে জায়গাটা বা যেটির একটা শঙ্কার জায়গা বলে অনেকে মনে করেন যে মানুষ যখন ক্ষমতা কাঠামোর ভেতরে ঢুকে যায়, নানা কারণে এই বিষয়টাকে আফোল্ড করা যায় না বা সেটাকে কন্টিনিউ করা যায় না। তো ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতে বলে দেবে, কিন্তু এই যে ওনার যে সূচনার যে কাজগুলো বা যেভাবে তিনি কথা বলছেন, যেভাবে তিনি তার স্ট্র্যাটেজিকে একের পর এক প্রকাশ করছেন জনগণের সামনে, আপনার কাছে কি মনে হয়, মানে কতটুকু আশাবাদী আপনি? আমি এখন পর্যন্ত আশাবাদীদের দলেই থাকতে চাই। তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। তিনি যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল, কিন্তু সেই অভিযোগগুলোকে সামনে রেখেও তিনি শুধু নির্বাচন করেননি, তিনি দেশে এসেছেন, যেটা নিয়েও মানুষের অনেক সন্দেহ ছিল, স্পেশালি বিরোধী দলগুলোর থেকে। তারা বলেছিল যে তিনি আসতে পারবেন না, তার আসার কোনো সুযোগ নেই, তিনি আসবেন না, এরকম নানান রকম কথার পরেও তিনি এসেছেন, এসে নির্বাচন করেছেন, নির্বাচনী জনসভাগুলোতে ভীষণ অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছেন। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিবাচক কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ উদ্যোগ নিচ্ছেন, যেগুলো আমাদের অনেকের কাছেই ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি হিসেবেই মনে হচ্ছে। আমার কাছে বিএনপির রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে তার যে পদক্ষেপগুলো, সেটাও ইতিবাচক মনে হয়েছে, যে তারা রাজনৈতিক ইশতিহারে আহ, সামাজিক নিরাপত্তাকে বেশ প্রাধান্য দিয়েছেন। তারা ফ্যামিলি কার্ডকে সামনে রেখে নির্বাচন করেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন। এইগুলোর বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা আসার পরেও তারা থামেননি, তারা এই কথাগুলোই বারবার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কারণ দরিদ্র একটি দেশে এখনো সামাজিক নিরাপত্তা অনেক জরুরি। আহ, গ্রাম বাংলার মানুষের কাছে, কৃষকের কাছে এক একটা ফসলের নিরাপত্তা জরুরি। তার যে উৎপাদিত ফসল, সেই উৎপাদিত ফসল বাজারজাতকরণের যে পুরো সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনে সে যেন অংশগ্রহণ করতে পারে এবং সে প্রপার একটা দাম পায়, ন্যায্য মূল্য পায়, সেই ন্যায্য মূল্য নিশ্চিত করা, এই ধরনের পদক্ষেপ আমরা বিএনপির কাছ থেকে অন্তত শুনতে পেয়েছি। সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো যে এই পদক্ষেপগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা আদৌ বাস্তবায়িত হচ্ছে কিনা। কিন্তু এখন পর্যন্ত তার জনাব তারেক রহমানের যেরকম রাজনৈতিক স্ট্যাচার আমরা দেখতে পেয়েছি, পদক্ষেপ দেখতে পেয়েছি, এবং তার যেসব বক্তব্য শোনা গেছে, সেগুলোতে বেশ পরিবর্তনের আভাস পাওয়া গেছে বলেই আমি মনে করি। এবং সামনের দিনগুলো নিয়ে আমি এখনো আশাবাদীদের দলেই থাকবো। ধন্যবাদ। আসাদ, একই প্রশ্ন আপনার কাছে। তারেক রহমানের সূচনাটাকে কিভাবে দেখছেন আপনি? বাংলাদেশ যাওয়ার পরে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা দেখলাম যে একেবারে শুরুতেই ফ্যামিলি কার্ড নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা খুব সুনির্দিষ্ট টাইম ফ্রেম তৈরি করে তিনি এগোতে চাচ্ছেন। আপনি যদি একটু বলেন। ফ্যামিলি কার্ড মোটা দাগে আসলে একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, এবং সেটা তো অবশ্যই প্রসিড করতে হবে। সেজন্য বিএনপির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সেটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সোশ্যাল সেফটি নেটের কিন্তু আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে, এবং সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে সামাজিক বেষ্টনী তৈরি করার ক্ষেত্রে বা নিরাপত্তা বেষ্টনী তৈরি করার ক্ষেত্রে অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক বেশি জোর দেওয়া প্রয়োজন। তার জনাব তারেক রহমান আমরা দেখেছি যে যে সামগ্রিকভাবে কিন্তু তার যে পরিবর্তন, তার শারীরিক ভাষা বলুন কিংবা তার যে পদক্ষেপগুলো রয়েছে, কিংবা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি জয়ী হওয়ার পরেও বিরোধী দলীয় নেতা যারা রয়েছেন বা যারা ইলেকশন করেছেন তাদের সাথে দেখা করা, বা সেই জায়গাগুলো সংস্কৃতির ক্ষেত্রে আমরা অবশ্যই ইতিবাচক ভাবে দেখি। এবং ইতিবাচক ভাবে দেখার অবশ্যই অনেকগুলো কারণ রয়েছে, কারণ বাংলাদেশে এই রাজনৈতিক সংস্কৃতি কোনো কালে প্রচলন ছিল না। বরং এই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন প্রার্থী পরাজিত হয়ে আরেকজন প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার সাথে দেখা করছেন, কিংবা যিনি জয়ী হয়েছেন তিনিও পরাজিত প্রার্থীর সাথে নিজে গিয়ে আসলে দেখা করতে চাচ্ছেন।
এবং এই যে সংস্কৃতিটা, এটা বাংলাদেশে অবশ্যই ইতিবাচক একটা সংস্কৃতি চালু হয়েছে। আসাদ, একটা জিনিস, উনি তো সরকার- দীর্ঘদিন হ্যাঁ। লন্ডনে ছিলেন, 17 বছর। এখন পশ্চিমা যে ডেমোক্রেটিক প্র্যাকটিস বা যে ভ্যালুসগুলো নিয়ে আমরা কথা বলি, সেটা রিফ্লেকশন তার এই যে প্রাথমিক যাত্রা, সেখানে কি আপনি পেয়েছেন কোথাও? আপনার কাছে মনে হয়েছে যে কিছু পরিবর্তন এসেছে, যেটা বাংলাদেশের রাজনীতিতে সাধারণত দেখা যায় না, কিন্তু তারেক রহমান 17 বছর লন্ডনে থাকার কারণে তার আচার আচরণ, বক্তৃতা, তার যে ডিকশন, সিলেকশন অফ ওয়ার্ডস থেকে শুরু করে ওভারঅল যে কর্মকাণ্ড আপনি দেখছেন, সেখানে সেটি আপনি খুঁজে পেয়েছেন? এরকম কি কিছু আছে? অবশ্যই আমার কাছে মনে হয় জেস্টারের ক্ষেত্রে সেটার রিফ্লেকশন দেখা যাচ্ছে। আমরা পশ্চিমা রাজনৈতিক সংস্কৃতিতে যে জেস্টারটুকু দেখি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে, সেটা অবশ্যই তারেক রহমানের মধ্যে এবং তারেক রহমান ছাড়াও অন্যান্য যারা সংসদ সদস্য রয়েছেন কিছু কিছু সংসদ সদস্যের ক্ষেত্রে দেখা গিয়েছে। এবং এই জেস্টারই আসলে বাংলাদেশে পরিবর্তন যে একেবারে আমূল পরিবর্তন হবে, সেটা কিন্তু এখন আগে থেকে একেবারে হলফ করে বলা যায় না। বরং সময় যেতে হবে, সময় গেলে তারপর বোঝা যাবে। কিন্তু শুধুমাত্র তারেক রহমান দিয়ে তো পুরো দেশটা আসলে চলবে না, বরং যাদেরকে নিয়ে উনি চলবেন তাদের মধ্যে সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে কিনা, মানসিক জায়গায় পরিবর্তন হয়েছে কিনা, কিংবা দেশকে পরিচালনা করার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গির জায়গায় পরিবর্তন এসেছে কিনা, সেটা দেখবার বিষয়। বিএনপির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ এবং ঘুষ দুর্নীতির অভিযোগ। আপনি মনে থাকবে আপনার 2001 থেকে 2006 সাল সারা বিশ্বে কিন্তু টিআইবি জরিপ বলুন বা সারা বিশ্বে জরিপের ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে। এবং বারবার কিন্তু সরকারের জনাব তারেক রহমান নিজেও বলেছেন, আগেও তারা দুর্নীতির বিপক্ষে ছিলেন, এবারও তারা দুর্নীতির বিপক্ষে থাকবেন বা দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি। বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি এমনকি সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায় যেখানে আসলে দুর্নীতি রয়েছে, এমনকি আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে কৃষক তার পণ্য নিয়ে বাজারে আসবার ক্ষেত্রে যে চাঁদাবাজির শিকার হয়, এরকম একটি সংস্কৃতির মধ্যে যখন থাকি, সেটা সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। জনাব তারেক রহমানের জেস্টার, সরকারের কয়েকজন মন্ত্রীর আসলে ভালো আচরণ সারা বাংলাদেশের এই সকল ক্ষেত্রে, যেটা একেবারে সংস্কৃতির অংশ হয়ে গেছে, এরকম জায়গায় যে আমূল পরিবর্তন নিয়ে আসবে, সেটা কিন্তু প্রত্যাশা করাটা আসলে কঠিন। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশে গুড গভর্নেন্সের ক্ষেত্রে যে সকল ট্যাকটিক্স গুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যদি কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তাহলে ধীরে ধীরে এই সংস্কৃতির একটা পরিবর্তন করতে পারে এবং সেক্ষেত্রে সরকার সফলতার মুখ দেখা শুরু করতে পারে বলে মনে হয়।